সারা দেশে ২৩৩টি পৌরসভায় ভোট গ্রহণ শেষে ২২৯টির ফলাফল ঘোষণা। মেয়র পদে আওয়ামী লীগের ১৮০ জন নির্বাচিত, বিএনপির ২২ জন বিজয়ী। নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে সরকার, অভিযোগ বিএনপির। পরাজয় জেনেই অনিয়মের অভিযোগ তুলেছে দলটি, পাল্টা অভিযোগ আওয়ামী লীগের। পৌর নির্বাচনে বিএনপির অংশগ্রহণ দেশের রাজনৈতিক ইতিহাস এবং হিসাব নিকাশে ভূমিকা রাখবে, ইতিবাচক হিসেবে দেখবেন বিদেশি সমালোচকরা, অভিমত বিশ্লেষকদের। প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ আজ। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হবে ফলাফলের অনুলিপি। এবং ব্লগার রাজীব হত্যা মামলার রায় ঘোষণা আজ। অভিযোগ প্রমাণ হয়েছে, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। দেশের কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ, কেন্দ্র দখল, পাল্টা দখল স্থগিত এবং ভোট বর্জনের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে পৌরসভা নির্বাচন। সারা দেশে ২৩৩টি পৌরসভার মধ্যে ২২৯টির ফলাফলে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে ১৮০টিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন। বিএনপির ধানের শীষ নিয়ে জয় পেয়েছেন ২২ জন। স্বতন্ত্র এবং অন্যান্য প্রার্থীরা ২৭টিতে জয় পেয়েছেন। ৪টি পৌরসভার ফলাফল স্থগিত রয়েছে। বুধবার বিকেল ৪টায় পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। সবগুলো কেন্দ্র থেকে ফলাফল আসার পর জানা যায় চূড়ান্ত বিজয়ীদের নাম। জয়ের আনন্দে উল্লাসে মাতেন বিজয়ী প্রার্থী ও সমর্থকরা। বরিশাল বিভাগে বিএনপির ভরাডুবি হয়। ১৭টি পৌরসভার একটিতেও বিএনপির মেয়র প্রার্থী জয়ী হতে পারেনি। একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন সহ সবকটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন। সিলেট বিভাগে ১৬টি পৌরসভার 10টিতে আওয়ামী লীগ, 4টিতে বিএনপি ও 2 জন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে জয়লাভ করেন। খুলনা বিভাগে 30টির মধ্যে আওয়ামী লীগ 23টি, বিএনপি 2টি ও 4 জন স্বতন্ত্র মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। আইনি জটিলতায় একটি পৌরসভার ভোট গ্রহণ স্থগিত করা হয়। এদিকে চট্টগ্রাম বিভাগে 37টি পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 4 জন সহ 31টিতে আওয়ামী লীগ, 1টিতে বিএনপি ও একজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয় লাভ করেছেন। রংপুর বিভাগের 20টি পৌরসভার মধ্যে আওয়ামী লীগ 10টি, বিএনপি 3টি এবং অন্যান্য দলের 4 জন প্রার্থী জয়লাভ করেছেন। রাজশাহী বিভাগের 50টি পৌরসভার আওয়ামী লীগ 34টি, বিএনপি 10টি এবং অন্যান্য 6 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের 65 পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 জন সহ আওয়ামী লীগের 51, বিএনপির 3 এবং অন্যান্য 8 জন প্রার্থী জয়লাভ করেন। একটি পৌরসভার ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। 234টি পৌরসভার মধ্যে 7 জন মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এদিকে 227টি পৌরসভায় ভোটযুদ্ধ অনুষ্ঠিত হলেও নানা অনিয়মের অভিযোগে নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মুজাহিদ শুভ, সময় সংবাদ। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। গতরাতে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গোলযোগের কারণে একটি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। স্থানীয় প্রশাসনের উপর ইসির কোনো নিয়ন্ত্রণ ছিল না, একথা অস্বীকার করে তিনি বলেন, সবার সহায়তায় নির্বাচন হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক সহ সকলের সার্বিক সহযোগিতায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা অনেক অভিযোগ পেয়েছি, বেশিরভাগই বিএনপির কাছ থেকে। এগুলি সবগুলি আমরা আমলে নিব। বেশ কিছুর ওপরে আমরা অ্যাকশন নিয়েছি এবং তার প্রতিফলন আপনারা দেখছেন। এর মধ্যে আমরা বেশ কিছু কেন্দ্র বাতিল করে দিয়েছি, এগুলিতে আবার ভোট হবে। সারা দেশে ৩,৫০০ কেন্দ্রের মধ্যে গতকাল নির্বাচনে ৩৮টির মতো কেন্দ্র থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। বেশিরভাগ স্থানে সংঘর্ষ হয়েছে কাউন্সিলর প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে। এর মধ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এছাড়া অন্য নির্বাচনী এলাকায় সংঘর্ষে 3 সাংবাদিক সহ আহত হয়েছেন অর্ধশতাধিক।
এছাড়া ব্যালট পেপার ছিনতাই সহ বিভিন্ন অভিযোগে 50টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে এবং সংঘর্ষের কারণে নরসিংদীর মাধবদী পৌরসভার ভোট বাতিল ঘোষণা করা হয়। বরগুনা পৌরসভার গগন মেমোরিয়াল বিদ্যালয় কেন্দ্রে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল 8:30টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরুল আহসানের কর্মীরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। এই সময় বিএনপির প্রার্থী নজরুল ইসলামের সমর্থকরা বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দিলে সংঘর্ষ ত্রিমুখী রূপ নেয়। প্রায় আধা ঘন্টার সংঘর্ষে বরগুনা সদর থানার ওসি ও সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন সহ অন্তত 25 জন আহত হন। এই ঘটনার পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরুল আহসান ভোট বর্জনের ঘোষণা দেন। টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হন। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে 3 জনকে আটক করে 7 দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ভুয়াপুর বাহাদীপুর কেন্দ্রেও দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হন। চট্টগ্রামের সাতকানিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নুরুল ইসলাম নামের একজন নিহত হন। ভোট গ্রহণ শুরুর 2 ঘন্টা পর এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। আমরা তো ভোট কেন্দ্রের ভিতরে ছিলাম, উনি ছিল বাইরে, আমরা শুনতেছি উনি গুলি খেয়েছে, তৎকালীন এখানে দূরে আসতেছে উনি মৃত্যু ঘোষণা হয়ে গেছে। কলেজ মাঠের পূর্ব দিকে উনি গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতকানি হাসপাতালে নিয়ে আসে। এখানে আনার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে। অন্যদিকে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার 2টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। জেলা প্রশাসক জানান, ভোট গ্রহণ শুরুর 2 ঘন্টা আগেই পৌরসভার গাছবাড়িয়া এনজে উচ্চ বিদ্যালয় এবং আলফাতুন ফোরকানিয়া মাদ্রাসা দখল করে জাল ভোট দিতে শুরু করে দুর্বৃত্তরা। এই ঘটনার পরপরই কেন্দ্রগুলোর ভোট গ্রহণ স্থগিত করা হয়। পাবনার সুজানগর পৌরসভার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রায় 15 মিনিট সংঘর্ষ চলার পর বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত 10 জন আহত হন। পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়ায় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হন। এই ঘটনায় ভোট বাক্স ভাঙচুর করায় ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। যশোর পৌরসভার পুলিশ লাইন স্কুল কেন্দ্রে সকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। একই পৌরসভার আলিয়া মাদ্রাসা কেন্দ্রে নিজের পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এছাড়া অনিয়মের অভিযোগে বাতিল করা হয় যশোর MM কলেজ কেন্দ্রের ফলাফল। নরসিংদী পৌরসভায় বেশ কয়েকটি কেন্দ্রে মেয়র কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে বাতিল করা হয় নরসিংদীর মাধবদী পৌরসভার ভোট গ্রহণ। এছাড়া বাগেরহাট, সাভার, মানিকগঞ্জ ছাড়াও এবারের নির্বাচনে অন্তত 20টি পৌরসভায় হট্টগোলের খবর পাওয়া গেছে। আর এসব ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত 95 সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ। ভোট কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগে গতকাল সারা দেশের 17 জন মেয়র প্রার্থী পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সাভারে বিদ্রোহী এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। অন্যদিকে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ভোলা, ব্রাহ্মণবাড়িয়া সহ 10 জন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নির্বাচন বয়কট করার ঘোষণা দেন। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ, জামালপুর সহ জাতীয় পার্টির 3 জন মেয়র প্রার্থী বিভিন্ন অনিয়মের অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পাশাপাশি ভোলায় ইসলামী আন্দোলনের 1 জন এবং নরসিংদীতে 1 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। দর্শক, প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC, জুনিয়র দাখিল সার্টিফিকেট JDC পরীক্ষা 2015-এর ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে তিনি এর অন্যান্য যে সকল তথ্য আছে এগুলো তিনি যা প্রয়োজন মনে করেন সেটা এখানে বলবেন। আর আমরা বিস্তৃত যে ফলাফল বা তথ্য সেগুলো আমরা ওইখানেই দেব। আর বই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা পরবর্তীকালে আমরা দেব। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনুমতি দিলে আপনার হাতে আমরা ফলাফলটা তুলে দিচ্ছি, যেটা আপনি যেটা প্রয়োজন মনে করেন সেটা কাজে লাগাবেন। সেই অনুসারে থাকলে আমি ফলাফলটা দিচ্ছি।
পরে একবারে বলে দেবো না, সবগুলো একসাথে বললে হবে না? হ্যাঁ বলবেন শেষ। তখন তখন দিয়ে দিলাম। আর তখন এটা দিয়ে দিবেন। মাইক আছে, বসে মাইক আছে। হ্যাঁ ঠিক আছে, একটা ঘোষণা আসবে এখন। স্যার না, পরে আসছি স্যার আমি। এখন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ নিজ নিজ বোর্ডের ফলাফল মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করবেন। প্রথমেই আসবেন ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এরপর আসবেন রাজশাহী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ। এরপর আসবেন দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আহমেদ হোসেন। এরপর আসবেন চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শাহজাহান। এরপর আসবেন কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক। এরপর আসবেন বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক। এরপর আসবেন সিলেট বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব AKM গোলাম কিবরিয়া তাপাদার। এরপর আসবেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল মজিদ। এবং সর্বশেষে আসবেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব AKM সাইফুল্লাহ। অনুষ্ঠানের পরবর্তী অংশ সঞ্চালন করার জন্য আমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোহাম্মদ হুমায়ুন খালিদ স্যারকে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আজ জাতির জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। আজ প্রাথমিক সমাপনী পরীক্ষা 2015 এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষা 2015 ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী, তাদের শিক্ষক, অভিভাবক তথা জাতির ভবিষ্যতেরা আজ অধীর আগ্রহে অপেক্ষায় আছে তাদের কাঙ্ক্ষিত ফলাফলের জন্য। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একই সাথে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার সাথে সম্পৃক্ত। আমি আশা করি ফলাফল পেয়ে দেশে আজই আনন্দের বন্যা বয়ে যাবে। আমি দৃঢ়ভাবে উল্লেখ করতে চাই, কোনো বোর্ড ছাড়াই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশনায় একটি প্রশ্নাতীত সতর্কতার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সক্ষম হয়েছি আমরা। আমি এই পর্যায়ে মাননীয় মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সফট কপি সহ প্রাথমিক সমাপনী পরীক্ষা 2015 ফলাফল এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষা 2015 ফলাফল মাননীয় প্রধানমন্ত্রী আপনার হাতে হস্তান্তর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় সচিব শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় সচিব আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, সকল এনসিটিভির চেয়ারম্যান সাহেব, সকল বোর্ডের সম্মানীয় চেয়ারম্যানগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা, হাই স্কুল এবং প্রাইমারি পর্যায়ের ইবতেদায়ীর মিডিয়ার প্রতিনিধিবর্গ, আমার বক্তব্যের শুরুতে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে, যার নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি। এবং প্রাথমিক শিক্ষার কথা বলতে গেলে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কোনো কিছু বলা যাবে না। পরবর্তীতে তারই যোগ্য উত্তরসূরি হিসেবে, তার কন্যা হিসেবে আপনি এই ক্ষেত্রে যে অবদান রেখেছেন, আপনার প্রতিও আমার বিনম্র শ্রদ্ধা। সেই সাথে মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণ করছি এই বিজয় মাসের শেষ দিনে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনা এবং নেতৃত্বে আপনার সরকারের এই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে প্রাণপণে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের এই আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদেরকে শক্ত একটা ভিত্তি তৈরি করে দিতে। কারণ প্রাথমিক শিক্ষা যদি উপযুক্তভাবে কোনো বাচ্চা না নেয়, এবং কোয়ালিটি এডুকেশনের কথাটা আজকে সর্বত্র উচ্চারিত হচ্ছে, সেই কোয়ালিটি এডুকেশন যদি আমরা নিশ্চিত করতে না পারি, শুধু এনরোলমেন্ট দিয়ে কিছু হবে না। তো এনরোলমেন্টের দিক থেকে আমরা যেমন সফল হয়েছি, আপনি বিশ্বাস রাখতে পারেন যে আমরা ধাপে ধাপে আমাদের এই শিশুদেরকে উপযুক্ত করে গড়ে তুলবার জন্য এবং বিশ্ব নাগরিক হিসেবে তারা যেন তাদের উপযুক্ততা প্রদর্শন করতে পারে, সেই চেষ্টা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। দর্শক, এতক্ষণ আমরা গণভবনে ছিলাম, সেখানে প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক এবং ইবতেদায়ী ফলাফল হস্তান্তর করা হচ্ছিল এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী আবার যখন বক্তব্য রাখবেন তখন আমরা গণভবনে ফিরে যাব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গতরাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 9:45টার দিকে গুলশান কার্যালয়ে এই বৈঠকে বসেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায় সহ দলের শীর্ষ নেতারা। বৈঠকে পৌরসভা নির্বাচন এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার পৌর নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। গতকাল বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। এ সময় মির্জা ফখরুল দাবি করেন, সারা দেশে 1.5 শতাধিক পৌরসভায় ভোট কেন্দ্র দখল এবং বিএনপি সমর্থক ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করা হলো এই নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করার জন্য। এই নির্বাচন আসলেই একটা প্রহসন ছিল, সাজানো একটি নির্বাচন ছিল, সবকিছুই তাদের নির্ধারিত ছিল, সেইভাবে তারা কাজ করেছে। প্রায় 1.5 সহস্রাধিক ভোট কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রশাসনের সামনে জোরপূর্বক বের করে দেয়। প্রায় সকল কেন্দ্রে তারা জাল ভোট প্রদান করে। ভোট কেন্দ্রের অভিমুখে রাস্তাসমূহে পরিকল্পিতভাবে ভীতি ও সন্ত্রাস চালিয়ে সাধারণ ভোটারদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এমনকি ভোটারদের লাইন থেকেও বেছে বেছে বিএনপি নেতাকর্মী সমর্থকদের মারপিট করে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে প্রশাসনের সামনে। সুতরাং এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে এই সরকারের অধীনে কোনো কালেই কখনোই কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। পরাজয় জেনেই বিএনপি নির্বাচনকে বিতর্কিত করতে অনিয়মের অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলেও দাবি করেন তিনি। 3555টি প্রায় কেন্দ্র আমাদের, তার মধ্যে যদি 60টি কেন্দ্রে ছোটখাটো অনিয়মের অভিযোগ ওঠে, এটা কোনো একটা অভিযোগের সংখ্যা হিসেবে আসে না। বাংলাদেশের ইতিহাসে স্থানীয় পর্যায়ে নির্বাচন অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারে এই নির্বাচনটা অনেক অনেক ভালো এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করবেন, কার বিরুদ্ধে অভিযোগ করবে? কারণ আওয়ামী লীগ জয়লাভ করতেছে। তো এই সাধারণত দেখা যায় যে পরাজিত প্রার্থীরা
যখন তাদের পরাজয়ের সংখ্যা জাগে তখন তো বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে, এটাই স্বাভাবিক। বিএনপি সেটাই করেছে। এই নির্বাচনে যে সমস্ত জায়গায় বিএনপির প্রার্থীরা পরাজিত হবেন সেই জায়গায় যাতে নির্বাচনের ফলাফল শিটে তার প্রার্থীরা সই না করেন, তাদের পোলিং এজেন্টরা সেই ধরনের নির্দেশনা বিএনপির শীর্ষ পর্যায়ের নেত্রীর কাছ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমাদের নির্ভরযোগ্য সূত্রে আমাদের খবর আছে। এর মধ্যে দিয়ে আবারও প্রমাণ হয় যে আসলে তারা নির্বাচনকে বিরোধিতা করে আন্দোলনের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য তারাই অংশ নিয়েছেন। সময় সংবাদে আরো থাকছে, কড়াকড়ি আরোপের পরও 31st নাইট উদযাপনে কক্সবাজারের নানা আয়োজন থাকছে। টানা 3 দিনের বিচ কার্নিভাল, ঢল নেমেছে পর্যটকদের। ভোটকেন্দ্র দখল, দুপক্ষের সংঘর্ষ, সহিংসতা ও কিছু কিছু কেন্দ্রে ভোট স্থগিত। তারপরেও বেশিরভাগ নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হয়েছে বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষক এবং বিশ্লেষকেরা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচন এবং বিএনপির অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। এই নির্বাচন দেশের রাজনৈতিক হিসাব নিকাশে ভূমিকা রাখবে, পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। শাতিলা শারমিনের রিপোর্ট। গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের সবচেয়ে বড় হাতিয়ার ভোট। সেই অধিকার প্রয়োগেই এমন দীর্ঘ লাইন, অনেকটা উৎসবের আমেজ। এই উৎসবে আতঙ্ক ছড়িয়েছে এমন সব সংঘর্ষের ঘটনা। আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের সংঘর্ষের পাশাপাশি ছিল একই দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ছত্রভঙ্গের চেষ্টা অনেক জায়গায় রূপ নিয়েছে ত্রিমুখী সংঘর্ষে। বিশেষজ্ঞরা বলছেন, এসব ঘটনার পরেও এ নির্বাচন বিএনপির জন্য স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার একটি বড় সুযোগ। বিএনপির জন্য এটা পুনর্জন্মের মতো। বিএনপি একেবারে রাজনীতি থেকে বাইরে পড়ে গিয়েছিল এবং সন্ত্রাসী রাজনীতি করে বিএনপি একেবারে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলছে। ইতিবাচক বিষয় হচ্ছে যে বিএনপি নির্বাচনের শেষ পর্যন্ত ছিল, নির্বাচন অংশগ্রহণ করেছে। জঙ্গিবাদের বিপক্ষে যদি লড়তে হয় তাহলে নির্বাচনী রাজনীতির বাইরে আর কোনো পথ নাই। আওয়ামী লীগের স্বার্থেই বিএনপিকে মাঠে জায়গা ছাড়া উচিত। আর এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে নির্বাচনী অনিয়ম কমে আসবে বলে মনে করেন তারা। নির্বাচন কমিশনের আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যকে তারা সাসপেন্ড করেছে, অনেকগুলি জায়গায় তারা ব্যবস্থাও নিয়েছে। সুতরাং এই জায়গাগুলি কিন্তু বাড়বে যদি নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়ার সঙ্গে থাকে। না থাকলে কিন্তু এই জায়গাটা হবে না। অনিয়ম মুক্ত হয়ে গেছে সেটা আমি মনে করি না। তা আমাদের দেশে যে কোনো দলই নির্বাচনে ক্ষমতায় থেকে নির্বাচন করলে কিছু কিছু অনিয়ম তারা করবেই বা করছে এবং করবেই। এই ধরনের একটা স্থানীয় নির্বাচনে সহিংসতা যাতে না হয় তার জন্য আমাদের আরো বেশি সজাগ থাকা উচিত ছিল। রাজনৈতিক দলগুলো যেখানে নির্বাচন অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলিতে যে নিয়ম আছে, যে বিধি আছে, প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে বাধ্য করতো যে এগুলি তদন্ত করে পরবর্তীকালে সিদ্ধান্ত নিতে। নির্বাচন প্রক্রিয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অর্জন হতো। এই প্রক্রিয়াগুলি যত হতে থাকবে ততই কিন্তু নির্বাচনের উপরে দলের মানে ক্ষমতাসীন দলের প্রভাব তত কিন্তু হ্রাস পেতে থাকবে, কারণ এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই মেকানিজম দাঁড়িয়ে যাবে যে এগুলি প্রতিহত করার ক্ষেত্রে। শুধু জাতীয় রাজনীতিতে নয়, বিদেশি সমালোচকরাও এ প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখবেন বলে মনে করছেন সাবেক কূটনৈতিক। বাংলাদেশের গণতান্ত্রিক বা নির্বাচনমুখী রাজনীতির একটা আমি বলবো যে দৃষ্টান্ত ইতিবাচক অগ্রগতি, এবং আমার ধারণা আন্তর্জাতিক বন্ধুরা যারা আছেন তারাও এই ইতিবাচক ধারণাটাকেই বাংলাদেশে শক্তিশালী করতে আগ্রহী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে নির্বাচনে সুফল পাবে না পৌরবাসী, এমন অভিমত স্থানীয় সরকার বিশেষজ্ঞদের। তারা মনে করেন রাজনৈতিক মনোনয়নে নির্বাচিত মেয়র এবং অরাজনৈতিক কাউন্সিলর সংকট সৃষ্টি করবে পৌরসভা পরিচালনায়। শালি জয়ের রিপোর্ট। নতুন অভিভাবক পেলেন 233 পৌরসভার বাসিন্দারা। উন্নত নাগরিক সেবার নতুন স্বপ্ন নিয়ে উৎসবমুখর পরিবেশে পৌর নেতা নির্বাচন করলেন তারা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচিত হলেন মেয়র। বলা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতেই এই উদ্যোগ। তবে স্থানীয় সরকার নিয়ে যারা কাজ করেন তাদের অনেকেই মনে করেন ফল উল্টো হতে পারে। তাদের আশঙ্কা স্থানীয় সংসদ সদস্যদের মতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে নতুন মেয়রদের জন্য। তারা এসে খালি দেন দরবার তদবির করবেন, বড় নেতাদের পিছনে ঘুরবেন, তাদের ক্লায়েন্ট হিসেবে তারা নিজেদেরকে কাজ করবেন। এখানে তার নিজস্বভাবে কিছু করার বেশি স্কোপ নেই। সুতরাং এখানে যারা আসছেন তারা ঠিক ওইভাবে মেনেই এসছেন। এটা মাননীয় সংসদ সদস্যরা কি কি কাজ করবেন, তাদের দায়িত্ব কি, তারা এটা জানেন। সুতরাং স্থানীয় সরকারের খুঁটিনাটি ব্যাপারে তাদের হস্তক্ষেপ না করাটাই বাঞ্ছনীয় হবে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো কার্যকর ও শক্তিশালী করতে সবার আগে প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার। সিস্টেম যদি ওয়ার্ক করতে গণতান্ত্রিকভাবে, বিভিন্ন দল ওখানে থাকতো, তখন একটা চ্যালেঞ্জের প্রশ্ন আসতো। এখন যারা নির্বাচিত হচ্ছেন তারা নিজের শক্তিতে কন্টেস্ট করে নির্বাচিত হচ্ছে না, এটা দলের শক্তিতেই শক্তিশালী হয়ে তারা নির্বাচন করছেন, সুতরাং তাদের নিজস্ব বিশেষ কোনো সে থাকবে না। আমাদের কোনো রাজনৈতিক দলের কোনো স্থানীয় সরকার পলিসি নেই, তার মানে তারা যে নতুন একটা ফরম্যাটে কাজ শুরু করতে যাচ্ছে সেটা কিভাবে হবে আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না। শারমিন মুর্শিদের মত, পৌর মেয়রদের দায়িত্বের পরিধি কতটুকু তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত হওয়া দরকার। চেয়ারম্যানের পদ থেকে মেয়র হয়েছেন, এটা কি প্রমোশন না এটা কি ডিমোশন আমি জানি না। একদিকে মেয়র হচ্ছেন দলীয় নির্বাচিত প্রতিনিধি এবং কমিশন হচ্ছে নির্দলীয় নির্বাচিত প্রতিনিধি। রাজনৈতিক দল মনে করছে যে তারা মেয়র পজিশনটাই যদি ওনারা পেয়ে যান তাহলে পুরো সভাটার উপরে তাদের একটা নিয়ন্ত্রণ থাকবে। কি আসলে কি তাই থাকবে? এখানে কিন্তু দ্বন্দ্ব হবে। স্থানীয় সরকারের দুর্বল ভিত্তিকে সবল করা না গেলে গণতন্ত্র শক্তিশালী হবে না বলে অভিমত বিশেষজ্ঞদের। আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা বড্ড দুর্বল ভিতে আছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সেই জায়গাটায় সময় সংবাদে আরো থাকছে। খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে দেশে দেশে নানা আয়োজন। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং লাতিন আমেরিকার দেশগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। গণজাগরণ মঞ্চের কর্মী এবং ব্লগার আহমেদ রাজীব হত্যাকাণ্ডের প্রায় 3 বছর পর বিচার কাজ শেষে রায় ঘোষণা করা হবে আজ। গত সোমবার আসামি এবং বাদীপক্ষের যুক্তিতর্ক শেষে পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3 এর বিচারক সাইদ আহমেদ রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবীর দাবি, সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাদিকুর রহমানের রিপোর্ট। লেখক, ব্লগার ও প্রকাশক হত্যাকাণ্ড শুরু হয়েছিল 2004 সালের 27শে ফেব্রুয়ারি লেখক অধ্যাপক হুমায়ুন আজাদের উপর হামলার মধ্য দিয়ে। দীর্ঘ 1 দশক পার হলেও শেষ হয়নি এই মামলার বিচার কাজ। পরবর্তীকালে একে একে কুপিয়ে হত্যা করা হয় রাজীব, অভিজিৎ ও দীপন সহ 6 জন লেখক, ব্লগার ও প্রকাশককে। রাজীব হত্যা মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে এই প্রথম শেষ হতে যাচ্ছে এসব হত্যাকাণ্ডের কোনো একটির বিচার। রাজীব হত্যা মামলার মোট 8 আসামির মধ্যে প্রধান অভিযুক্ত রেদওয়ানুল আজাদ রানা ঘটনার প্রথম থেকে পলাতক। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রাহমানী সহ আটক বাকি 7 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে আসামিদের নির্দোষ দাবি করেন তাদের আইনজীবী। 78টা আলামতের কথা বলছেন, সেখানে এই মোটিভ থাবা বাবা সম্বন্ধে কি লিখতেন, কি কারণে অনুপ্রাণিত হয়েছে এরা হত্যা করতে, এই মোটিভটাই নাই। কোর্টে পাঠানোর আগে যে মিডিয়ার সামনে আনা হলো, আমাদের 7টা মোবাইল উদ্ধার করা দেখাচ্ছে 13 তারিখ। সেই মোবাইলগুলো আমাদেরকে 2 তারিখে যখন আমাদের মিডিয়ার সামনে আনছে সেই সময় তার উদ্ধার দেখাচ্ছে। যুক্তিতর্কের বিষয়ে ক্যামেরার সামনে কিছু না বললেও সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান। 2013 সালের 15ই ফেব্রুয়ারি মিরপুরের পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রাজীবের বাবা নাজিমউদ্দিন পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। গত 18ই মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। এই মামলায় 55 জন সাক্ষীর মধ্যে 35 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শিশুদের পাঠ্য বইয়ের বাইরেও ছবি আঁকা, আবৃত্তি, নাচ, গান, অভিনয়, গল্প বলা, সুকুমার বৃত্তির চর্চা করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গতকাল দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ শিশু একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন রাষ্ট্রপতি। পরে শিশুদের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, তথ্য প্রযুক্তির প্রসারে সারা বিশ্ব আজ হাতের নাগালে এসেছে। দেশকে বিশ্বের দরবারে একটি রোল মডেল হিসেবে বাংলাদেশের শিশুদেরও তথ্য প্রযুক্তিতে পারদর্শী হওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দর্শক, প্রাথমিক শিক্ষা এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল হস্তান্তর শেষে গণভবনে এই মুহূর্তে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওইভাবে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যখন এত সমস্যা, তার মাঝে এইভাবে জাতীয়করণ করা, এই বিশাল সংখ্যায় জাতীয়করণ করে তিনি সমস্ত শিক্ষকদের সরকারি চাকরি দিয়ে প্রাথমিক শিক্ষার ভিত্তিটা তৈরি করে দিয়ে গেলেন।
আমাদের জন্য, আমাদের দেশের মানুষের জন্য। আমরা তারই পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ যখন সরকারে আসলো, আপনারা জানেন যে আমরা 26,000 শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করে দিয়েছি। প্রায় 1,04,000 শিক্ষকদের আমরা মানে সরকারি চাকরি মর্যাদা দিয়ে দিয়েছি। সেই সাথে বেসরকারি খাতও চলছে, কিন্তু সরকারিভাবে আমরা আমাদের এই গুরুদায়িত্ব পালন করছি এবং আমাদের বাজেটে প্রতি বছর আমরা শিক্ষার জন্য সবথেকে বেশি অর্থ বরাদ্দ দিই। উচ্চশিক্ষার জন্য আমরা নানা রকম সুযোগ দিচ্ছি এবং আপনারা জানেন যে আমরা গরিব বাবা মা যে একেবারে হতদরিদ্র, স্কুলে পাঠাতে চেত না। আমি যখন প্রথমবার সরকার আসলাম আমরা এটা নিয়ে অনেক তথ্য সংগ্রহ করেছি। আমরা তাদেরকে বললাম যে ঠিক আছে, বাচ্চাকে যদি স্কুলে পাঠান তো মায়ের নামে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা দেওয়া হবে। আমরা সেইভাবে কিন্তু তাদেরকে টাকা দিয়ে উৎসাহিত করলাম তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে, যে একটা বাচ্চা বাইরে কাজ করলে কত টাকা পায় আমরা দিয়ে দেবো। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সেই পদক্ষেপটা নিয়ে নিলাম। সেই সাথে বৃত্তি দেওয়া, আজকে এই যে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার যে ব্যবস্থাটা, এটা আমরা করেছি এই উদ্দেশ্যে যে আগে আমরা দেখতাম যে ক্লাস 5-এ একটা বৃত্তি দেওয়া হতো, ক্লাস 8-এ বৃত্তি দেওয়া হতো। বৃত্তির জন্য স্কুল থেকে কিছু ছেলে মেয়ে নির্দিষ্ট করে ওই তাদেরকেই সারাক্ষণ পড়ানো হচ্ছে। ফলাফলটা এই দাঁড়াচ্ছে অন্য ছেলেমেয়েরা কিন্তু একটু বঞ্চিত হয়ে যেত। এটা আমাদের নিজেদেরও একটা অভিজ্ঞতা আছে যে হয়তো আমরাও ছোটবেলা হয়তো বৃত্তির জন্য সিলেক্টেড হয়ে গেছি যে পড়াচ্ছে, বা দেখা যাচ্ছে অন্য ছেলে মেয়েদের পড়াশোনার সেই সুযোগটা থাকছে না। তো আমার বক্তব্য হলো যে আমরা তাহলে ওই কয়েকজন বেছে দেব কেন? এটাকে আমরা সাধারণভাবে সব শিক্ষার্থী পরীক্ষা দেবে, সেই শিক্ষার্থী পরীক্ষা দেবে, তার মধ্য থেকে আমরা বৃত্তি দেব যারা মেধাবী দরিদ্র তাদের। সেইভাবেই কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি এবং এখন কিন্তু আমরা প্রায় 1,28,00,000 ছাত্রছাত্রীকে বৃত্তি দিচ্ছি। আর আপনারা জানেন যে ইতিমধ্যে আমি আরেকটা কাজ করেছি, সেটা হলো আমার প্রাইম মিনিস্টার শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছি। সেখানে আমরা 1,000 কোটি টাকা কিন্তু বাজেট থেকে বরাদ্দ দিয়েছি। আমরা উচ্চ শিক্ষায় অর্থাৎ ব্যাচেলর ডিগ্রি যারা পাবে সেই সমস্ত মেধাবী ছেলেপেলে তাদেরকে আমরা বৃত্তি দেওয়ার ব্যবস্থা নিয়েছি।